হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 195 পাতা থেকে শুরু করব। আমরা দেখব 195 পাতায় কী আছে। এখানে আছে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে করতে হয়। ঠিক আছে, ঐকিক শব্দের অর্থ খুঁজি। অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার। তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানি তার কাছে 10 টাকা চাইল। খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতার দাম কত হতে পারে। 10 টাকা ও দুটা খাতার জন্য দিল। ঠিক আছে, দুটা খাতার জন্য যদি 10 টাকা দেয় তাহলে একটা খাতার দাম কত হবে? 5 টাকা, তাই না? একটি খাতার দাম 10 টাকার থেকে কম হবে। যেহেতু দুটা খাতার দাম 10 টাকা, তাহলে একটি খাতার দাম 10 টাকা থেকে কম হবে, কারণ খাতার সংখ্যা কমলে দামও কমবে। একটা খাতার দাম 10/2, যেহেতু দুইটা খাতার দাম 10 টাকা, তাহলে একটা খাতার দাম কী হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10/2 5 টাকা। তাই সমস্যাটাকে গণিতের ভাষায় প্রকাশ করে পাই। এই সমস্যাটা যেটা আমরা বললাম যে দুটা খাতার দাম 10 টাকা, তাহলে একটা খাতার দাম কত, সেই সমস্যাটাকে আমাদের গণিতের ভাষায় প্রকাশ করেছে যে খাতার সংখ্যা এবং দাম। খাতার সংখ্যা কত? দুটা খাতা, দাম হচ্ছে 10 টাকা। একটা খাতার দাম কত, এটা আমাদের বার করতে হবে। এটাই হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটা। তাহলে দেখো, অর্থাৎ দুটো খাতার দাম 10 টাকা, একটা খাতার দাম 10/2 = 5 টাকা। পরের দিন ওই একই খাতা আরও কিনতে তিনটে দরকার। পরের দিন ওই একই খাতা আরও 3টে দরকার। তার মানে এখন কী করবে? ও 3টা খাতা নেবে, তাই না? তাহলে 3টা খাতার দাম নিশ্চয়ই 5 টাকার বেশি হবে। যেহেতু একটা খাতার দাম 5 টাকা, তাহলে 3টা খাতার দাম কত হবে? 15 টাকা। আমরা বুঝতে পারছি, কিন্তু 3টা খাতার দাম হচ্ছে 5 টাকার বেশি, কারণ খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে, তাই না? তাই 3টে খাতার দাম হচ্ছে 3 × 5 = 15 টাকা। গণিতের ভাষায় সমস্যাটি পেলাম কি? খাতার সংখ্যা এবং খাতার দাম। একটা খাতার দাম 5 টাকা আমরা অলরেডি এর আগেই বার করেছি, যে এখানে আমাদের দুটো খাতার দাম 10 টাকা ছিল, একটা খাতার দাম বার করেছি। এখানে দেখো, তাহলে একটা খাতার দাম 5 টাকা, তা 3টা খাতার দাম কত? প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ একটা খাতার দাম 5 টাকা হলে 3টা খাতার দাম হচ্ছে 5 × 3 = 15 টাকা। তাহলে 195 টাকা পাতায় আমাদের ঐকিক নিয়ম কীভাবে করতে হয় সাধারণ ধারণা এখানে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি আমরা নেক্সট পাতায়, 196 পাতা। তাই সমস্যাটি হলো দুটি খাতার দাম 10 টাকা হলে, প্রথমে দেখো দুটো খাতার দাম 10 টাকা ছিল, 3টি খাতার দাম কত? এটা হচ্ছে আসল সমস্যা। দুটি খাতার দাম 10 টাকা হলে 3টি খাতার দাম কত? অমল এই সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে, মানে একটি খাতার দাম বার করেছে, তারপরে ও 3টা খাতার দাম কত সেটা বার করেছে। দুটি খাতার দাম 10 টাকা, একটি খাতার দাম 10/2 মানে 5 টাকা, 3টি খাতার দাম 5 × 3 মানে 15 টাকা। তাহলে অমল এই সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে। যেহেতু একটির মান নিয়ে সমাধান করলো, তাই এই নিয়মটি ঐকিক নিয়ম। কি বলেছে? যেহেতু একটির মান নিয়ে সমাধান করলো, এককে কি বলা হয়? একক। একক, তাহলে একক বার করা হয়েছে, যার কারণে এই পদ্ধতির নাম হচ্ছে ঐকিক। একক থেকে কথাটা এসেছে ঐকিক। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্কগুলোর নাম ঐকিক নিয়ম কেন হলো, যে আমরা প্রতিবার বার করব একটি, এক মানে একক, এককটি খাতার দাম বা এককটি জিনিসের জন্য একক হিসেবে বার করব বলে, যার কারণে এই পদ্ধতির নাম হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, তারপর দেখো, তারপর প্রশ্ন আছে, একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে কত মিটার বুনতে পারবে? 6 দিনে 42 মিটার, তাহলে একদিনে কম হবে, কম করতে পারবে, তার মানে 42/6, তাই না? 42কে 6 দিয়ে ভাগ কত হবে? 6 × 7 = 42, তাহলে 7 মিটার হবে। আমরা মুখে মুখে করে নিলাম। তো দেখো, এই সমস্যা সমাধানে প্রথমে দেখি দিন বেশি হলে বেশি পরিমাণ কাপড় বুনবে না কম পরিমাণ কাপড় বুনবে? যদি দিন বেশি হয় তাহলে কাপড় বেশি বুনবে, আর দিন কম হলে কাপড় কম বুনবে। বেশি সময় দিলে বেশি কাপড় বুনতে পারবে, আবার কম সময়ে কম কাপড় বুনবে। তাই এটি একটি সরল সম্পর্ক, মানে একটা যদি বাড়ে তাহলে অপরটাও যদি বাড়ে, আর একটা কমলে অপরটাও কমবে। এরকম যদি হয় সম্পর্ক, তখন তাকে বলা হবে আমাদের সরল সম্পর্ক। বুঝা গেল যে একদিন, ও যদি 6 দিন আছে, 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, তাহলে এটা যদি 6 দিনের জায়গায় 10 দিন হয়, তো 10 দিন যদি বাড়ে তাহলে কাপড়ও বেশি বুনবে, আর দিন যদি কমে তাহলে কাপড়ও কম বুনবে। তাহলে একটা জিনিস বাড়লে আরেকটা বাড়লো, একটা কমলে আরেকটা কমলো, এই ধরনের সম্পর্ককে বলা হয় কি? সরল সম্পর্ক। বোঝা গেল? তারপর দেখো, 6 দিনে 42 মিটার কাপড় বোনে, একদিনে 42/6 = 7 মিটার কাপড় বোনে। আমরা একটু আগে মুখোমুখি করে নিলাম। ওই তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনলো, 3 দিনে কত মিটার কাপড় বুনবে হিসাব করবো। তাহলে 3 দিনে, তাহলে একদিনে বার করে নিয়েছি, একদিনে 7 মিটার, তাহলে 7 × 3 = 21 মিটার হবে, তাই না?
এখানে সময়ের পরিমাণের সঙ্গে কাপড়ের পরিমাণের সম্পর্ক সরল সম্পর্ক, তাই একটি বাড়লে আরেকটি বাড়বে, যেহেতু সরল সম্পর্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময়ের পরিমাণ কাপড়ের পরিমাণ 6 দিন, 6 দিনে করেছে 42 মিটার, 3 দিনে করবে কত? ঠিক আছে, এটা গণিতের ভাষায় সমস্যাটা লিখতে হয়েছে। তারপরে ঐকিক নিয়মের মাধ্যমে পাই 6 দিনে কাপড় বুনে 42 মিটার, 1 দিনে কাপড় বুনে 42 ভাগ 6 সমান সমান 7 6 42 মিটার 7 মিটার, 3 দিনে কাপড় বুনে 7 গুণন 3 মানে 21 মিটার। কারণ বেশি পরিমাণ কাপড় বুনবে, 3 দিন বেশি বুনবে, 1 দিনের চেয়ে 3 দিনে বেশি বুনবে, তাই গুণ করেছি এখানে, বোঝা গেল। আর এখানে ভাগ করেছি কেন, যে 6 দিনের তুলনায় 1 দিনে কম করবে, তাই ভাগ করেছি। তাহলে 196 পাতায় আমাদের এই অঙ্কটাও বোঝা হলো। তারপর দেখো আমরা চলে যাচ্ছি 197 পাতা। 197 পাতায় কী আছে, এবার অন্য সমস্যা ঐকিক নিয়মের সমাধানের চেষ্টা করি। দীপু দোকানে 9টি পেন কিনতে গেল, 9টি পেনের জন্য সে দোকানিকে 45 টাকা দিল। যদি সে একটি পেন কিনতো তবে কত টাকা দোকানি দিত? 9টি পেনের জন্য দাম হচ্ছে 45 টাকা, তাহলে একটি পেনের দাম কত হবে, ভাগ করতে হবে। 9 5 45, 5 টাকা। বেশি পেন কিনলে ড্যাশ পরিমাণ টাকা লাগবে, বেশি পেন কিনলে বেশি পরিমাণ টাকা লাগবে, তাই পেনের সংখ্যার সঙ্গে কি বলছে, তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, বুঝা গেল না? পেন সংখ্যা যদি বেশি হয় তার দামও বাড়বে, আর পেন সংখ্যা কম হলে দামও কম হবে। এই একটি পেনের দাম 45 টাকার ড্যাশ হবে, 45 টাকার কম হবে অবশ্যই, তাই না, একটি পেনের দাম। তাই গণিতের ভাষায় সমস্যাটি হলো পেনের সংখ্যা পেনের দাম। কয়টা পেন? 9টি পেন, আর দাম হচ্ছে 45। আর এখানে কয়টা পেন? একটা পেন, দাম হচ্ছে বার করতে হবে। আমাদের যেই জিনিসটা বার করতে হবে সেটা সবসময় এরকম ডান দিকে রাখতে হবে। তোমরা যদি এটাকে এদিকে রাখো তাহলে এটাকে এদিকে রাখো, তাহলে অঙ্কটা কিন্তু হবে না। যেই জিনিসটা বার করতে হবে সেটা সবসময় ডান দিক, এখানে প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি। তাহলে এতটি পেনের দাম এত টাকা, কয়টি? 9টি পেনের দাম। 9টি পেনের দাম কত? 45 টাকা। একটি পেনের দাম 45 ভাগ 9, 9 5 45, তাহলে 5 টাকা পেয়ে গেলাম। যদি 45 টাকায় পাওয়া যায় 9টি পেন, হ্যাঁ, কত টাকায় পাওয়া যেত একটি পেন? ঐকিক নিয়মে এইভাবে লিখি না, মানে বলতে যাচ্ছে ঐকিক নিয়মে আমরা উল্টা করে লিখি না, যে জিনিসটা বার করতে হবে সেটা আমরা সবসময় ডান দিকে লিখবো। এখানে বলতে যাচ্ছে যে 45 টাকা পাওয়া যায় 9টি পেন, কত টাকায় পাওয়া যায় একটি পেন, এইভাবে লিখি না আমরা। 9 টাকায় পাওয়া যায় 45টি পেন, 9টি পেনের দাম হচ্ছে 45 টাকা, একটি পেনের দাম কত সেটা আমরা ডান দিকে রাখবো, যেটা বার করব। ঠিক আছে, যে রাশির মান নির্ণয় করি অর্থাৎ অজানা রাশি ঐকিক নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখি, যেই কথাটা বললাম যে যেটার মান বার করবো সেটা সবসময় ডান দিকে রাখতে হবে। তারপর দেখো, দীপু যদি একই পেন আরও 6টি কিনতো তবে সে দোকানিকে কত টাকা দিত? তাহলে ও পেন কিনেছে 9টার দাম কত দিয়েছে আমরা? 45 টাকা। তাহলে এখান থেকে আমরা একটার দাম 5 টাকা বার করে নিলাম। এখন ও যদি 6টা কিনতো তাহলে কতটা? সমস্যাটি হলো 9টা পেনের দাম 45 টাকা হলে 6টা পেনের দাম কত? গণিতের ভাষায় সমস্যাটি হলো 9টি পেন দাম 45 টাকা, একটি পেন দাম কত হবে? ভুল, একটি না 6টি। কয়টি? 6টি পেনের দাম কত হবে? তাহলে লিখবো আমরা 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম 45 ভাগ 9, তার মানে 5 হয়ে গেল। আর 6টি পেনের দাম 5 গুণ 6, 5 6 30। ঠিক আছে, এই জিনিসটা হয়তো করা আছে পরের কথায়। 98 কথায় চলে যাচ্ছি। দেখো, এতটি পেনের দাম এত টাকা, 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম 45 ভাগ 9, 9 5 45, 5 টাকা। তাহলে 6টি পেনের দাম হচ্ছে 5 গুণন 6, 5 6 30 টাকা। বোঝা গেল? চলে যাচ্ছে এবার মেন অঙ্কে। আমাদের এখানে অঙ্ক আছে, দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি ঐকিক নিয়মে সমাধান করি। দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি ঐকিক নিয়মে সমাধান করি। 1 নম্বর কী বলেছে দেখো, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দামের পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। দেখো, 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয় তাহলে 6 কেজি মাছের দাম কী হবে? বেশি হবে। মাছের দাম যদি ওজন বাড়ে তাহলে দামও বাড়বে, ওজন যদি কমে তো দামও কমবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী বলতো? এখানে আমরা রেখে দিই সরল সম্পর্ক। এবার আমরা অঙ্কটা বার করছি, সমাধান করছি। 1 নম্বর অঙ্ক, পাতা হচ্ছে 198। 1 নম্বর অঙ্ক, প্রথমে কী লিখবো আমরা? যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো কি?
কী চেয়েছে বলো তো, যে 6 কেজি ওজনের একটি কাতলা মাছের দাম কত? তাহলে দামটা ডান দিকে রাখবো। আচ্ছা, ওজন, মাছের ওজন, আর এদিকে দাম। মাছের ওজন কয় কেজি? 3 কেজি। কত টাকা দাম? 450 টাকা। এর কয় কেজি? 6 কেজি। দাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা লিখব সম্পর্কটা। এখানে মাছের ওজন বেশি হলে দামও বেশি হয়, তাই মাছের ওজন ও দামের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, এর আমরা ঐকিক নির্ণয় করছি। 3 কেজি মাছের দাম 3 কেজি মাছের দাম 450 টাকা। 1 কেজি মাছের দাম কত হবে? 450 ভাগ 3, তার মানে ভাগ মানে কি 3 দিয়ে নিচে এত টাকা। তাহলে এটা সমান তোমরা বার করে নিতে পারো। এটা সমান কত হবে? 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, 3 দিয়ে এদিকে ভাগ করো, 3 কে 450, 3 1 কে 3, 15, 3 5 এ 15, একটা শূন্য চলে যাবে, 150 টাকা 1 কেজি মাছের দাম। এবার 6 কেজি মাছের দাম, 6 কেজি মাছের দাম কত হবে? 150 গুণন 6, 6 0 0, 6 5 30, 0 হতে 3, 6 কে 6 7 8 9, 900 টাকা। তাহলে 6 কেজি মাছের দাম কত হলো? 900 টাকা। তাহলে ঐকিক নিয়মে আমাদের 1 নম্বরটা হয়ে গেল এবং সম্পর্কটা আমরা সরল লিখে দিয়েছি অলরেডি। 2 নম্বর দেখো, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনলো, তাই না? 5টি কিনতে চায়, তাহলে দাম কত হবে? 8টির দাম 120 টাকা, আর 5টির দাম কত সেটা বের করতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে লিখবো আমরা। 2 নম্বর অঙ্ক, কি? গণিতের ভাষায় সমস্যাটি হলো 5টি একই মাপের 8টি খাবার জলের বোতল আর এখানে দিকে দাম। কয়টি জলের বোতল বলো তো? 8টি, আর দাম কত? 120 টাকা। কয়টা নেবে? 5টি, দাম প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে লিখছি আমরা জলের বোতল বেশি নিলে দামও বেশি দিতে হয়, তাই জলের বোতল সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক। তাহলে 8টি বোতলের দাম 120 টাকা। একটি বোতলের দাম 120 ভাগ কত? 8। তাহলে আমরা কাটাকাটি করে দিই। 120কে 8 কে 8, 8 5 40, 15 টাকা। এর কটা বোতল? 5টি বোতল। 5টি বোতলের দাম 15 গুণন 5, 5 5 25, 2 5 কে 5 7 75 টাকা। তাহলে 2 নম্বরটাও আমাদের হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, যে
দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? 6টি গামছার দাম 480 টাকা, 4টি গামছার দাম কত, তাই না? 3 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো গামছা, এদিকে দাম। কয়টি গামছা? 6টি। দাম কত টাকা? 480 টাকা। এর কটা গামছা? 4টি গামছা, তাই না? 4টি। দাম কত বার করতে হবে? তাহলে আমরা লিখছি এখানে গামছার বেশি নিলে দাম বেশি লাগে, তাই গামছার সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক। 6টি গামছার দাম কত টাকা? 480 টাকা। একটি গামছার দাম 480 ভাগ 6। 6 দিয়ে কত হবে? 6 8 48, 6 8 80 টাকা। 4টি গামছার দাম 80 গুণন কত? 4। 8 4 32, 320 টাকা। ঠিক আছে না? তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল। তারপর আমরা 4 নম্বরটা করব। দেখো 4 নম্বর অঙ্কটা কী আছে? হাবু মোপেড বাইকে, মোপেড আবার কি, মোপেড বাইকে চেপে, মোটর বাইকে হয় মনে হচ্ছে আমার। আচ্ছা, হাবু মোটর বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? মোটর বাইকে হবে না, মোপেড বাইকে আবার কি। 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি এবং 6 ঘন্টায় কত যাবে? তাহলে 4 নম্বর চলে যাচ্ছে আমরা। 4 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, সময় আর পথ। সময় কত? 4 ঘন্টা। কত পথ? 100 কিলোমিটার। 6 ঘন্টায় কত কিলোমিটার? 4 ঘন্টায় যায় 100 কিমি, 1 ঘন্টায় যায় 100 ভাগ 4 কিমি। 100কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 কিমি। আচ্ছা, 6 ঘন্টায় যাবে 25 গুণন 6, 6 5 30, 0 হাতে 3, 6 দিন 12, 13 14 15, এত কিমি, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লেখা নিই, সেটা লিখে নিই যে এখানে সময় বাড়লে পথও বেশি যাবে, তাই সময় ও পথের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে না? তাহলে 4 নম্বরটাও আমাদের হয়ে গেল। চলে যাচ্ছে আমার নেক্সটে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর কী বলেছে? যে একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? 6 ঘন্টা যাচ্ছে, এটা একই রকমভাবে করবো। 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক না, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায়
সমস্যাটি হলো, কি সমস্যা হলো, 6 ঘন্টা যায় 210 কিলোমিটার, 5 ঘন্টায় যায় কত কিলোমিটার, তাই না? গণিত ভাষায় সমস্যাটি হলো সময় আর পথ কয় ঘন্টা, 6 ঘন্টা, আর পথ যাচ্ছে 6 ঘন্টায় 210 কিমি, তারপরে আছে কত 5 ঘন্টায়, 5 ঘন্টা কত যাবে, এখানে সময় বাড়লে কত বেশি যাবে, তাই সময় ও পথ সরল সম্পর্ক, তাই না? তাহলে 6 ঘন্টায় যায় 210 কিমি, 1 ঘন্টায় যায় 210 ভাগ, দেখো এভাবে ভাগ লিখলেও হবে, নিচে বাই দিয়ে লিখলেও হবে, কোনো ব্যাপার না। 6 দিয়ে ভাগ করি, 210কে 6 3 18, 30, 6 5 30, 35 কিমি, 5 ঘন্টায়, 5 5 25, 2, 5 3 15, 16, 5 5 25, 2, 5 3 15, 16 17, এত কিমি, তাহলে কত যাবে, 175 কিমি যাবে। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলে আছে আমার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত, 1 ডজন মানে আমরা জানি 12টা, 12টা ডিমের দাম কী বলেছে 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত, আর কী নিয়ম আমরা করব। 6 নম্বর অঙ্ক, 6 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি সমস্যা, যে ডিমের সংখ্যা আর দাম, 1 ডজন মানে কি 12টি, 12টি ডিমের দাম কত 48 টাকা, এই 19টি ডিমের দাম কত, এখানে ডিমের সংখ্যা বেশি হলে দামও বেশি হয়, তাই না? তাই ডিমের সংখ্যা ও দামের মধ্যে সরল সম্পর্ক। লিখছি আমরা 12টি ডিমের দাম 48 টাকা, একটি ডিমের দাম 48 ভাগ 12, 12 দিয়ে ভাগ করলে 12 কে 12 12 2 12 3 12 4 48, 4 টাকা। 19টা ডিমের দাম কত, তাহলে 19টি ডিমের দাম 4 গুণন 19, 4 দিয়ে ভাগ করবো, গুণ করবো, 4 9 36, 3 4 কে 4 5 6, 9 4 36, 3 4 কে 4 5 6 7, 76 টাকা। ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্কটাও হয়ে গেল। চলে যাচ্ছে আমরা নেক্সটে 7 নম্বর অঙ্ক, যে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত, একই রকম, 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত। 7 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো আলুর পরিমাণ এবং দাম। আলুর পরিমাণ কতটা, 5 কিগ্রা বা কিলো, দাম কত 60 টাকা দাম, আর 8 কিগ্রা, 8 কিগ্রা
দাম কত, তাহলে এখানে লিখছি আমরা, এখানে আলুর পরিমাণ বেশি হলে দামও বেশি হবে, তাই আলুর পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক, তাই না? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 1 কিগ্রা আলুর দাম 60 ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 12 5 60, 12 টাকা। তাহলে আমরা আলু নেব কত? 8 কিগ্রা, 8 কিগ্রা আলুর দাম তাহলে কত হবে? 12 গুণন 8, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 একে 8, 9, 96 টাকা। তাহলে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে? 7 দিনে 21টি আর 12 দিনে কটা? হয়ে গেল 7 নম্বরের। এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর কী বলেছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, কী চেয়েছে বলো তো? যে পুতুলের সংখ্যা, তাই না? সময় আর পুতুলের সংখ্যা। সময় কয়দিন? সময় হচ্ছে 7 দিন। আর পুতুল কত তৈরি করেছে? 21টি, সরি পুতুল না কি বলেছে, এতটি খেলনা তৈরি করে, পুতুল বলেনি, খেলনা বলেছে। আচ্ছা খেলনা লিখি, খেলনার সংখ্যা। তাহলে 7 দিনে 21টি, এইবার 12 দিনে, তাই না? কতগুলি হবে? তাহলে এখানে সময় বাড়লে খেলনাও বেশি তৈরি করতে পারবে, তাই না? যদি সময় বেশি হয় তাহলে খেলনা বেশি তৈরি করবে, আর তাড়াতাড়ি অল্প যদি সময় থাকে তাহলে কম তৈরি করবে। তাই সময় এবং খেলনার মধ্যে সরল সম্পর্ক, বোঝা গেল? 7 দিনে খেলনা তৈরি করে 21টি, 1 দিনে খেলনা তৈরি করে 21 ভাগ 7, 7 3 21, 3টি। আর কয় দিনে? 12 দিনে খেলনা তৈরি করে 3 গুণ 12, 12 দিনে 36টি। ঠিক আছে, তাহলে কি করবে? ও 36টি খেলনা তৈরি করতে পারবে। নেক্সট চলে যাচ্ছে আমরা 9 নম্বর। 8 নম্বর হলো 9 নম্বর। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? একই রকম। নয় নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, বিস্কুটের পরিমাণ দাম, আচ্ছা কটা বিস্কুট? 12 প্যাকেট, দাম 72 টাকা, 18 প্যাকেট, দাম কত? তাহলে দেখো বিস্কুটের পরিমাণ বেশি হলে দামও বাড়বে, বেশি প্যাকেট নেবে তো বেশি দাম হবে, কম প্যাকেট নেবে কম দাম হবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে বিস্কুটের পরিমাণ বেশি নিলে
দামও বেশি হয়, তাই এখানে বিস্কুটের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 1 প্যাকেট বিস্কুটের দাম 72 ভাগ 12, 12 12 12 12 72 6 টাকা, তাই না? তাহলে 18 প্যাকেটের দাম কত হবে? 18 প্যাকেট বিস্কুটের দাম 6 গুণন 18, 6 8 48 4 6 6 7 8 9 10 108 টাকা। তাহলে 9 নম্বরটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা এই পাতার লাস্ট অঙ্ক 10 নম্বর, 198 পাতার লাস্ট অঙ্ক 10 নম্বরটা কী বলেছে? যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? কত নম্বর এটা? 10 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি সমস্যা? সময় আর যন্ত্রাংশের তৈরি সংখ্যা। সময় কত? 4 দিন। যন্ত্রাংশ তৈরি করেছে কত? 500টি। আর 12 দিনে কতগুলো তৈরি করেছে? এখানে সময় বাড়লে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, তাই না? যতদিন বাড়বে ততদিন সময় বেশি, ততগুলো বেশি যন্ত্রাংশ তৈরি হবে, তাই না? তাই সময় এবং যন্ত্রাংশের মধ্যে সরল সম্পর্ক। 4 দিনে যন্ত্রাংশ তৈরি করে 500টি, 1 দিনে যন্ত্রাংশ তৈরি করে 500 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4 থাকলো 10, 4 দুগুণে 8 থাকলো 20, 4 5 25, তোমরা ভাগ করে নেবে। এবার কত দিনে? 12 দিনে। 12 দিনে 125 গুণন 12। এটা যদি গুণ করি তাহলে কত হবে বলো তো? 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 0 হাতে 1, 2 দুগুণে 4 5, 2 একে 2, 1 ঘর কাটা, 1 দিয়ে গুণ করলে 5 2 1 0, 5 5 10 0 হাতে 1, 2 2 4 1 5 1। তাহলে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে 12 দিনে। তাহলে আজকে আমাদের 198 পাতা পর্যন্ত সমাধান করা হলো, যেটা ছিল আমাদের ঐকিক নিয়ম। তাহলে আমরা আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ